যদি বাংলাদেশ আলু যায়, প্রথম রিজন বাংলাদেশ যদি কোনো কারণবশত আলু যায় তাহলে মোটামুটি ঠিক থাকতে পারে, চলে ফিরে চলতে পারবো, নতুবা আমার মনে হয় না 2025 সেরকম ভাবে ভালো যাবে। গত বছরের মতো এবছর যদি উত্তরবঙ্গের আলু ব্যাপক পরিমাণে বাংলাদেশে বিক্রি হয় তাহলে আলুর জন্য ভালো বছর হতে পারে 2025 সাল। অনুমান উত্তরবঙ্গের আলু ব্যবসায়ী সয়াল দাসের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ উত্তরবঙ্গ সফরের প্রথম দিন আমরা নতুন আলুর খবরাখবর নিতে এসেছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির সুপার মার্কেটে। দার্জিলিং, সিকিম সহ নর্থ ইস্টের রাজ্যগুলিতে মূলত এই ধূপগুড়ির সুপার মার্কেট থেকে বিভিন্ন সবজি এবং আলু রপ্তানি হয়। রাত পেরোলেই উত্তরবঙ্গ আলু ও আলু বীজ ব্যবসায়ী সমিতির যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে ধূপগুড়ির কালাচাঁদ দরবেশ মঞ্চে। ইন্ডিয়া পটেটো অ্যাপের সমস্ত পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার জন্য উক্ত সাধারণ সভায় আমাদের প্রতিনিধিদের কাছে 2025 সালের বার্ষিক রিনিউয়াল চার্জটি অবশ্যই জমা করুন এবং নতুন পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন। প্রয়োজনে ফোন করুন 7384093805 অথবা 8609304305 নাম্বারে। চলুন এখন ধূপগুড়ির সুপার মার্কেটের দাস পটেটো কোম্পানির কর্ণধার এবং বিশিষ্ট আলু ব্যবসায়ী সয়াল দাসের সাথে কথা বলে জেনে নিই ধূপগুড়িতে আজ কোন কোন প্রজাতির নতুন আলুর দাম কত, আলুর ফলন কেমন হচ্ছে তথা 2025 সাল উত্তরবঙ্গের কৃষক ও আলু ব্যবসায়ীদের জন্য কেমন হতে পারে। জয়পুর হোক বা জলপাইগুড়ি, উত্তরপ্রদেশের হোক বা উত্তরবঙ্গ, আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে ইন্ডিয়া পটেটো নিউজ পৌঁছে যাচ্ছে সর্বত্রই। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই এক্সক্লুসিভ খবরটি শেয়ার করে দেশ ও বিদেশের সমস্ত মানুষের কাছে দ্রুত পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার দাদা। কি নাম আপনার? আমার নাম সয়াল দাস। পরিচয়? আমি একজন আলু ব্যবসায়ী, ধূপগুড়ির আলু ব্যবসায়ী। আপনার দোকান কোথায় রয়েছে? আমার দোকান হচ্ছে ধূপগুড়ির সুপার মার্কেট, প্রিন্সিপাল মার্কেট নামে পরিচিত, সুপার মার্কেট নামে পরিচিত। ঢুকে বাঁয়ে আমার দোকান। ফোন নাম্বার হচ্ছে আমার 9064944025। দাস পটেটো কোং। দাস পটেটো কোং আমার ফার্মের নাম। দাদা আজকে আপনাদের এই ধূপগুড়ির যে কিষান মার্কেট রয়েছে এখানে আজকে আলু কিরকম আমদানি রয়েছে? কাঁচা আলু আজকে ধূপগুড়িতে 1.5 গাড়ি থেকে 2 গাড়ি আলু আমদানি হয়েছে। মানে এক গাড়িতে কটা থাকে? এক গাড়িতে 500 প্যাকেট, 1.5 গাড়ি থেকে 2 গাড়ির মতো আমদানি 1000 প্যাকেটের মতো আমদানি হয়েছে। 900 থেকে 1000 প্যাকেট। 900 টাকা থেকে 1000 টাকা প্রতি 50 কেজির বস্তা। 50 কেজির বস্তা আপনার কুইন্টাল হিসাবে এখানে বিক্রি হচ্ছে 800 টাকা কুইন্টাল। ও সরি, মাফ করবেন, 800 টাকা কুইন্টাল। সরি, আচ্ছা 800 টাকা কুইন্টাল। এটা কি পোকরাজ তো নাকি? পোকরাজ। এটা পোকরাজ আলু। এটা মিডিয়াম দানা। এটা বিহারের জন্য প্রচুর ডিমান্ড, কারণ বিহারে মিডিয়াম দানা বেশি চয়েস করে। আচ্ছা, আর এখানে মোটামুটি যে কৃষকরা আলু ফলাচ্ছেন কেমন ফলন আসছে দাদা? ম্যাক্সিমাম ফলন 1 বিঘা জমিতে মিনিমাম 90 থেকে 110 প্যাকেট করে বিঘায় আলু হচ্ছে 90 দিনে যারা উঠাচ্ছে। আপনি যে কুইন্টাল দাম বললেন কত? 800 টাকা। 800 টাকা কুইন্টাল। মানে এটা কি মানে মাঠ থেকে কৃষকরা না, মোটেই না। তাহলে এটা হচ্ছে কৃষকের থেকে 70 থেকে 72 হাজার টাকার মধ্যে গ্রামের পাইকাররা কিনছে। সে গ্রামের পাইকার পরে প্যাকেট লাগাচ্ছে, প্লাস সাইড করতেছে। সাইড করার পরে সেই আলুটা আমাদের মার্কেটে আসতেছে। মার্কেটে আসার পরে যার দরকার সে আবার ব্যবসায়ীরা কিনছে। মানে 70 থেকে 72 হাজার টাকা। এটা কি মানে 200 প্যাকেটের দাম? 200 প্যাকেটের দাম, মানে গাড়ি হিসাবে যেটা 10 টন। আর যদি কেউ মাঠ থেকে যে সমস্ত কৃষকরা আলু বিক্রি করছেন তাদের 70 থেকে 72 হাজার টাকা ওরা কৃষক দাম পাচ্ছে। মানে 200 প্যাকেটের 10 টনের দাম। 10 টনের দাম। হ্যাঁ। আজকে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? ডাউনের দিকে। বাজার ডাউনের দিকে। মার্কেট কেন ডাউন হচ্ছে? বর্ডার তো খুলে গেল, সবার মনে একটাই প্রশ্ন যে কেন উত্তর থেকে দক্ষিণবঙ্গে আলুর দাম কমে যাচ্ছে। দেখেন, প্রথম কথা হচ্ছে আলু যে কোনো জিনিস ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। আলুর প্রোটেকশন প্রচুর পরিমাণে আছে। ফলন যেহেতু 90 থেকে 110 প্যাকেট করে 90 থেকে 100 দিনে পোকরাজ আলু যারা উঠাচ্ছে হচ্ছে, অতএব আমদানি প্রচুর হচ্ছে। আর আমদানির কারণেই কিন্তু রেটটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আরেকটা জিনিস ফলো করুন, পোকরাজ আলু আজ থেকে কিছুদিন আগে, বিশেষ করে জানুয়ারি মাসের দিকে ম্যাক্সিমাম পোকরাজ আলু স্টার্টিং থেকে উঠে যেত। আমাদের কিন্তু ওই সময়টা বর্ডার বন্ধ ছিল। রিসেন্ট 10 দিন হলো বর্ডার খুললো, 10 থেকে 12 দিন হলো বর্ডার খুললো। এই যে 10-12 দিন বর্ডার যখন খোলেনি তখন আসামে সেই পরিমাণে আলু যায়নি, কারণ গেলেও কিছু চক্রধারী দালালের মাধ্যমে পারপাস গিয়েছে। তার ফলে কি হলো, কৃষকরা একটা সময় এসে জানুয়ারির দিকে আলুটা উঠায়নি, যার ফলে কি হচ্ছে ওদের যে আলু 70-75 দিনে আগে উঠায় না আর্লিতে বিক্রি করে দেয়, সে আলুটা রয়ে গেছে। আর জমিতে আলু যদি থাকে তাহলে জমির ধীরে ধীরে প্রোটেকশনটা বেড়ে যাবে, যার ফলে
প্রচুর পরিমাণে প্রোটেকশন চলে আসছে। বর্তমানে 90 থেকে 110 প্যাকেট করে পোকরাজ আলু বিকাই হচ্ছে, এইখানকার বিকায়। আপনার তো দাস পটেটো কম, এখানে তো দেখতেছি প্যাকেটও রাখেন নাকি? হ্যাঁ আমি প্যাকেটও বিক্রি কোন করি। কোম্পানির প্যাকেটের কাজ করা হয়? আমি টারফেক্স বিক্রি করি, তারপরে তার সাথে সাথে আপনার ডায়মন্ডও বিক্রি করি। নিজের জন্য লাগে, স্টোরে রাখার জন্য, পাইকার পত্রকে দিতে তার জন্য লাগে, তার জন্য রাখি। আজকে আছে ব্যবসায়ী কত প্যাকেট আলু কিনছেন? আজকে যে ব্যবসায়ী বলতে আমি বুঝতে পারলাম না আপনার মানে আপনি কত প্যাকেট আলু কিনছেন টোটাল? আজকে আমি আলু কিনছি 3 গাড়ি 1500 প্যাকেটের মতো আলু কিনছি। 500 প্যাকেট করে থাকে লরিতে? লরিতে, হ্যাঁ সেটা এইখান থেকে অনেক দূর। কোথায় কোথায় থেকে তুলছেন? একটা কিনছি আমি বাকালিতে 1 গাড়ি আলু, 1 গাড়ি। এটা হচ্ছে আপনার ধূপগুড়ি ময়নাগুড়ি রোড থেকে একটা সিধা রাস্তায় গিয়েছে ওইখানে। আর একটা কিনছি ময়নাগুড়ি রোডের রেল লাইন থেকে 8 কিলোমিটার দূরে সাইটই আছে, আজকে গাড়ি যাবে। আরেক গাড়ি ঝালটিয়াতে কিনেছি। এই কাঁচা মানে আমরা তো অ্যাকচুয়ালি ধূপগুড়ি সুপার মার্কেট, এটা তো মেইনলি ধূপগুড়ি টাউন হচ্ছে। এর আশেপাশে মানে এই খুব কাছাকাছি এলাকার মধ্যে কি মানে কাঁচা আলু খুব একটা না খুব না, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের যে লোকাল সেকশনটা আছে সেটা হচ্ছে জ্যোতি এবং লালের সেকশন, অর্থাৎ জ্যোতি আলু এবং লাল আলুটা বেশি পরিমাণে হয়। এবার এই জায়গাটা কি হয়, আজ থেকে 20-25 দিন পরে যখন জ্যোতিটা উঠবে তখন প্রচুর পরিমাণে এখানে আলু পাওয়া যাবে। পোকরাজ আলু এখানে সেরকম একটা চাষ হয় না, 1-2% চাষ হয়, সেটাকে ধরে রাখার কোনো প্রশ্নই আসে না। তো এইখানে যে আলুটা উঠবে সেটা আরো 20 থেকে 25 দিন পরে ধীরে ধীরে উঠা শুরু হবে। আর বিশেষ করে লাল 403 আর হচ্ছে জ্যোতি আলুটা বেশি চাষ হয় বলে এখানকার কৃষক এটাই করে। এখন শুধু পোকরাজই উঠছে নাকি? এখন পোকরাজে, লাল হল্যান্ড এখন উঠছে না? লাল হল্যান্ড হঠাৎ 2-1 উঠছে, সেরকম উঠছে না। তবে দাম আছে 11 টাকা, 11 টাকার পজিশন। ওটা মাঠের দাম? মাঠে 10.5 টাকা দাম। 10.5 টাকা দাম, আর পয়েন্ট লোড হলে ওটা 11 টাকা। এই যে আলুটা, এটা তো আপনি বলছেন যে এগুলো কোথায় যাবে? এটা বিহারের যাচ্ছে? বিহার। ধরুন যেগুলো মানে বড় আলু যেগুলো হচ্ছে মান্ডিতে যেগুলো এসেছে ধরুন, সেগুলো কোথায় কোথায়? আসাম যাবে, মণিপুর যাবে, আগরতলা যাবে, ত্রিপুরা যাকে বলা হয়, আর এদিকে ডিমাপুর যাবে। এইসব সাইটে বেশি যায়। আমাদের এখান থেকে ম্যাক্সিমাম উত্তরবঙ্গের 60%, 50 থেকে 60% আলু আসাম, মণিপুর, আপনার হচ্ছে ত্রিপুরা, ডিমাপুর, এইসব সাইটে যায়। কিছুদিন আগে 40 টাকায় 1 কেজি আলু মিলছিল, এখন বাজারে গেলে 40 টাকায় পাল্লা, মানে 5 কেজি আলু পাওয়া যাচ্ছে। এটাই কি তাহলে এগিয়ে বাংলা? এটাই এগিয়ে বাংলা। এখন দেখুন, যেখানে প্রোটেকশন বেশি হবে, ডিমান্ড কম হবে, তাহলে আলুর দাম অটোমেটিক কমবে। প্লাস সেকেন্ড কথা হচ্ছে, আজ থেকে 8-10 বছর আগে আপনি যান, আসামে সেরকম ভাবে চাষ ছিল না। 10 বছর আগে আসামে কোনো মতে চাষ ছিল না। এখন আপনি আসামে একটু ভেরিয়েশন করে আসেন, কি পরিমাণ আলুর চাষ। আমার তো মনে হয়, আমি কিছুদিন আগে একজনকে পাঠিয়েছিলাম, সে ওইখানে জমির চাষ দেখে বলতেছে ধূপগুড়িতে কি আলুর চাষ হয়, তার থেকে মনে হয় আসামে চাষ বেশি। তার সাথে সাথে ইদানিং মেঘালয়, তার সাথে সাথে মণিপুর, তার সাথে সাথে ত্রিপুরা, এইসব দিকেও চাষের পরিমাণ দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের ডিমান্ডটা ধীরে ধীরে কমে যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলছি। মানে মার্কেট হারানোর যে ব্যাপারটা, মানে মার্কেটটা আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে বলতে চাইছেন? হ্যাঁ, মার্কেটটা দেখেন, আমরা যখন আমাদের আলুটা হতো, সেই আলু আমাদের থেকে আসাম নিত, সে আলু মণিপুর নিত, সে আলু ত্রিপুরা নিত, সে আলু ডিমাপুর নিত, সে আলু বিহার নিত। এখন আমরা যতটা না চাষ করি, বিহার, আসাম, মণিপুর, ত্রিপুরা, ডিমাপুর মিলে এরা তার থেকে বেশি চাষ করে, যার ফলে কি হচ্ছে, ধীরে 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 ওদের চাষটা বেড়ে যাচ্ছে। আর ওদের চাষ যত বাড়বে তত কিন্তু আমাদের চাষের ক্ষতি হবে। কেন? ওদের জমিটা নতুন জমির ক্ষেত্রে সার ওষুধ একটু কম প্রয়োগ করলেও প্রোটেকশনটা বেশি পরিমাণে হয়। এখন ওইখানকার যে কোনো জমিতে চাষ করলে 100-120 প্যাকেট, 130 প্যাকেট, 140 প্যাকেট পর্যন্ত আলু হয়ে যায়। কিন্তু আমাদের এখানে যে জমি আছে, 10-20-25 বছর ধরে আলু করতে করতে জমির ধারণ ক্ষমতা কমতেছে, যার ফলে আমাদের প্রোটেকশনটা কমে যাচ্ছে। কিন্তু আমরা সেটাকে টেম্পোরারি ওষুধ স্প্রে করে সবকিছু মেডিসিন, জৈব সার ফার ভালো করে দিয়ে প্রোটেকশনটা করতেছি। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আজ থেকে 8-10 বছর পরে আমাদের যে জায়গাটায় আমরা চাষ করি না, দিন দিন জমি কমে যাচ্ছে। কেন? আপনি ভালো করে ফলো করুন। ওয়েস্ট বেঙ্গলে, উত্তরবঙ্গের মধ্যে ধীরে 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 দেখা যাচ্ছে, আমি আমার বাড়ির থেকে আসতে যেই জায়গাটায় 5-7-10টার উপরে বাড়ি ছিল না, আজকে সেই জায়গায় আমার বাড়ির থেকে 4 কিলোমিটার আসতে, 4 কিলোমিটার আসতে দেখে অলরেডি 30 খানার উপরে বাড়ি হয়ে গেছে। এই যে বাড়িগুলো হয়েছিল, এগুলোতে একসময় জমিতে চাষ হতো, তখন চাষ করতো, সে চাষের জমিগুলো ধীরে 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 কি হচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, ইন্ডিয়া ইকোনমিক গ্রোথ হচ্ছে। ইকোনমিক গ্রোথের সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচারের দিকে গভর্নমেন্টের প্রচুর পরিমাণে হাত রয়েছে, যে কি করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়, যার ফলে জমি কমে যাচ্ছে। আর জমি করে যাওয়ার
পরেই কি হচ্ছে, ধীরে ধীরে চাষের দিক থেকে ধীরে ধীরে আমাদের এখানকার লোক সরে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি মুনাফা বলে কিছুই নেই, মুনাফা কিছুই থাকতেছে না কৃষকের। আর কৃষক ঘরের ছেলে, একটা কৃষক ঘরের ছেলে, আজকে আমার এক্সাম্পল দিই, আমার বাবা একজন ফার্মার কৃষক, কিন্তু আমি একজন ব্যবসায়ী। তার মানে কি, আমি আমার বাবা কৃষক কিন্তু আমি কৃষিকাজকে চয়েস করলাম না, ব্যবসা চয়েস করলাম। সেরকমই গ্রামে গঞ্জে ম্যাক্সিমাম ছেলে এডুকেটেড হচ্ছে, পড়াশোনা করছে, কাজ কম কম পাচ্ছে, ধীরে ধীরে ব্যবসার দিকে এগিয়ে যাচ্ছে, চাষটার প্রতি ধীরে 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 কমে যাচ্ছে। কিন্তু এবছর তো উত্তরবঙ্গে চাষ বেড়েছে। হ্যাঁ, 100 বার চাষ বেড়েছে। এর রিজন আছে। আমরা দেখুন, পাঞ্জাব থেকে প্রথম থেকে আমরা আলু কিনেছিলাম বিচন, সে বিচনটা প্রথমের দিকে আমাদের চালান কিছু পরিমাণে লাভ হচ্ছিল। একটা সময় এসে এত পরিমাণে আমাদের আলু পাঞ্জাব থেকে আসলো, যার পরিমাণে 2600, 2800, 3000 টাকার নর্মাল কোম্পানি ব্র্যান্ড, সেই সব কোম্পানি যেমন ভূপেন্দর এগ্রি ফার্ম আছে, যেমন ডবল এস আছে, যেমন করন আছে, এইসব কোম্পানি ব্র্যান্ডগুলো কি হয়ে গেছে, ধীরে ধীরে একটা সময় এসে 600, 500, 600 টাকা বিক্রি হয়েছে। যে লোকটা তামাক করার জন্য, অর্থাৎ তাঙ্কু যাকে বলা হয়, তামাক করার জন্য চাষ রেডি করেছিল, ভুট্টা করার জন্য চাষ জমি রেডি করেছিল, সেই লোকটা যখন 500 টাকা প্যাকেট বিচন পেল না, তখন কিন্তু তামাক সরাই দিল। ও কি করলো, ও ভুট্টার চাষ ছেড়াই দিল, কারণ ভুট্টার বিচনে প্রচুর দাম, যার ফলে বিচন নিয়ে 500 টাকা করে নিয়ে গিয়ে আলু গেড়ে দিচ্ছে। এই যে শেষ টাইমের যে আলু বিচনের দামটা কম হয়েছে, যার কারণে চাষটা বেড়ে গেছে। অ্যাপ্রক্স আমার এটা 12 থেকে 14% চাষ বেশি হয়েছে। প্লাস আরেকটা জিনিস ফলো করুন, গত বছরের থেকে এবার চাষ বেশি আছে 12 থেকে 14%, তার সাথে সাথে প্রোডাকশন বেশি আছে গত বছরের থেকে 8 থেকে 10%। এটা টোটাল ক্যালকুলেশন করলে একটা বৃহত্তর আলু এবার স্টক বেশি হবে। এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত প্রাকৃতিক কোনো দুর্যোগ হলো, কোনো কারণে ধসা ফসা ধন বেশি পড়লো, যার কারণে যদি কোনো রকম সমস্যা হয়েছে সেটা ব্যাপার আলাদা। তবে আজকের সিচুয়েশনে আমি অনেক বলতে পারি, যা প্রোটেকশন আছে আমাদের ইন্ডিয়াতে, যে কোনো জায়গায়, পাঞ্জাব চলে যান, ইউপি চলে যান, বিহার চলে যান, আসাম চলে যান, ওয়েস্ট বেঙ্গল চলে যান, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে টপ হচ্ছে উত্তরপ্রদেশ। আমাদের ইন্ডিয়ার 46% আলু প্রডিউসার করে, 28% করে ওয়েস্ট বেঙ্গল, 3 নম্বরে আছে বিহার, 11% আলু ওরা প্রডিউসার করে। কিন্তু আপনার ফলো করেন, আজকে যে আসাম 18 নম্বরে পজিশনে ছিল আলু প্রোটেকশনের দিক থেকে, মানে আলু চাষের দিক থেকে, সেই আসাম আজকে 9 নম্বরে চলছে। 2024 সালে সমীক্ষা বলে আসাম 9 নম্বরে আসতেছে, বিহার 7 নম্বরে আসতেছে চাষের জন্য। বিহার 7 নম্বর আসতেছে, আপনি ভাবতে পারছেন যে আসাম আমাদের উপর ডিপেন্ডেন্ট, সে আসাম কতটা এগিয়ে গিয়েছে। বলা যায় যে ওখানে সব জায়গাতে চাষটা বেড়ে গেছে, আর চাষের প্রতি ওদের ইন্টারেস্ট বেশি হয়ে গেছে। আমাদের এখান থেকে এক গাড়ি আলু পাঠাইলে ক্যারিং লাগছে, এখান থেকে গাড়ি ভাড়া লাগছে, প্লাস এই আলুটা আজকে লোড করছে, কালকে যাচ্ছে না, পরশুদিন পৌঁছাচ্ছে, যেতে যেতে আলু একটা ডিসকালার হয়, কালার চামড়াটা হয়ে যাচ্ছে। ওরা নিজেরা চাষ করতেছে, ওইখান থেকে মার্কেটে 10 টাকা ভ্যানে, 10 টাকা টুকটুকিতে খরচা করে চলে যাচ্ছে মার্কেটে, যার ফলে কি হচ্ছে, ওদের ওই আলুটা টাটকা হচ্ছে, খেতে সুস্বাদু হচ্ছে, সৌন্দর্যজনক হচ্ছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। তো সোহেলদা, আমি আস্তে আস্তে দেখছিলাম যে প্রচন্ড ঠান্ডা, এখনো কিন্তু মানে সোয়েটার গা থেকে খোলা যাচ্ছে না, এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, বৃহস্পতিবার। এই যে ঠান্ডা, এর ফলে আলু গাছ তো ব্যাপক থাকবে বলে মনে হয় নাকি আপনাদের এখানে? আমি দক্ষিণবঙ্গের কথা বলছি। আলুতে যেই কুয়াশা পড়ুক না কেন, আমার মনে হয় যে ভয়টা ছিল সেটা পার হয়ে গেছে। মানে এরপরে আর কোনো ভয়ের উত্তরবঙ্গের জন্য নেই আমার মনে হয় না। হ্যাঁ, হালকা পাতলা 2-4-5% এফেক্ট পড়লে পড়তে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মত ভাবে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, 70 থেকে 75 দিন 80 দিন আলুর বয়স হয়ে গেছে। আর 80 দিন যখন আলু বয়স, যেসব আলু হয়ে গেছে সেসবের জন্য কোনো রকম ভয় নেই। গাছ তুলে টিউব দেখছেন কেমন দানা দানা? ম্যাক্সিমাম এই সাইজ হয়ে গেছে, 80 দিন 85 দিন জ্যোতি আলু এই সাইজ হয়ে গেছে। ফলন নিয়ে কতটা আশাবাদী? ম্যাক্সিমাম ফলন নিয়ে নিশ্চিন্তে থাকা যায়। আগামী 3 বছরের থেকে টপ প্রোটেকশন হবে এবার উত্তরবঙ্গে। কত প্যাকেট আইডিয়া করছেন লোডিং? আমার তো মনে হয় 90 থেকে
গত বছর যদি 75 প্যাকেট থেকে 70 থেকে 80 প্যাকেটে এভারেজ আসে, মানে বিঘাতে এভারেজ পুরো সকলের মিলে, এই বছর আপনি ওর সাথে 10 থেকে 12 প্যাকেট এক্সট্রা জুড়ে দিন, মানে মোটামুটি 85 থেকে 90 প্যাকেট এভারেজ চলে আসবে। আর সারা বাংলাতে টোটাল কত প্যাকেট আলু লোড বলে অনুমান করছেন? আমার অনুমান গত বছরের থেকে এই বছর 70 লক্ষ প্যাকেট আলু বেশি ঢুকবে, অর্থাৎ 13 কোটি অ্যাপ্রক্স 13 কোটি প্যাকেট, মানে 14 হবে না? 14 হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ কি? রিজন বোঝা। রিজন বলো। আমার যুক্তিতে যেটা বলে, গত বছর আমাদের পশ্চিমবঙ্গে যত স্টোর ছিল, প্রত্যেকটা স্টোর মালিক, স্টোর অ্যাসোসিয়েশন বলুন, স্টোর মালিক বলুন, ওরা সিধা বলেছে আমাদের স্টোরে 55 কেজি হোক 60 কেজি হোক তুমি আলু নিয়ে আসো, আমার স্টোরটা ভরে দাও, লাগে আমি তোমাকে ভাড়া ফ্রি করে দিচ্ছি, লাগে আমি প্যাকেট দিয়ে দিচ্ছি, যেভাবে অ্যাডভান্সের কোনো দরকারই নেই। কেন? স্টোর মালিক দেখলো যদি আমার স্টোর ভর্তি না হয়, আমার স্টোরটা তো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, তো লোন আছে, অনেক কিছু খরচা আছে, স্টোর ভর্তি না হলে সারা বছরটা মায়ের হয়ে যাবে, এই একটা পজিশন ছিল। কিন্তু এবছর তা হবে না। কেন? রিজন প্রথমত হচ্ছে আলু যেহেতু ফলন বেশি, প্রত্যেকটা স্টোর মালিক বলে দিবে, পরিষ্কার বলে দিবে যে 50 কেজি 500-র উপরে আমার স্টোরে আলু আসলে তোমাকে ফাইন দিয়ে ঢুকাতে হবে, ওটার না হলে এক্সট্রা টাকা দিতে হবে। আমরা কিন্তু আলুর যে সমীক্ষাটা করি না আমাদের পশ্চিমবঙ্গে, প্যাকেট হিসাবে সমীক্ষা করি। এবার গত বছর কি হচ্ছে, এভারেজ 52 থেকে 53 কেজি করে আলু ঢুকেছে। কেন ঢুকেছে? স্টোর মালিক কোনো কমপ্লেনে যায়নি ওর স্টোর ভরার জন্য। কিন্তু এই বছর যখন 50 কেজি 51 কেজির উপরে ঢুকাতে দিবে না, তখন এই যে 53, 54, 56 কেজির সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। যার ফলে কি হবে, প্রত্যেকটা প্যাকেটে 1 থেকে 2 কেজি করে প্যাকেটে আলু কম ঢুকবে। আর ওই যে 2 কেজি করে প্যাকেটে আলুটা কম ঢুকবে, সে 2 কেজিতে কিন্তু 13 কোটিতে 2 কেজি করে হলে 26 কোটি কেজি। 13 কোটি স্টোরে যদি আমাদের আলু ঢুকে এই বছর, তার মানে 13 দুগুণা 26 2 কেজি করে 26 কোটি কেজি আলু কম ঢুকলো যদি 13 কোটি আলু ঢুকে। কেন? এই কারণে 56 কেজি 54 কেজি আলু ঢুকতে না দেওয়ার কারণে, 50 কেজি থেকে 51 কেজি যে এই 2 কেজির কারণে এখানে এই ব্যাপারটা আসবে। কিন্তু সবাই ক্যালকুলেশন করবে প্যাকেট হিসাবে যে কত প্যাকেট ঢুকছে, সবাই বললো 13 কোটি। এবার যদি 13 কোটি ঢুকে স্টোরে, আর তার গতবার যদি 12 কোটি 33 লক্ষ কি যেটুকু ঢুকেছে, এভারেজ হিসাব করলে ওজন হিসাবে তাই আসবে। আর এই বছর তো আমি শুনছিলাম নাকি যে আপনাদের ধূপগুড়িতে নাকি একটা স্টোরও নাকি বেড়েছে, মানে ধূপগুড়ি ইউনিট যেটা রয়েছে। হ্যাঁ স্টোর বেড়েছে ধূপগুড়িতে। ধূপগুড়ি উত্তরবঙ্গ কথা বেদ দিন, আমাদের ধূপগুড়ির আশপাশে 2টা স্টোর বেড়েছে। ও দুটো কোথায় আছে? এইদিকে একটা স্টোর বেড়েছে, কি নাম আমি অ্যাপ্রক্স ভালো করে বলতে পারছি না, তবে এতেলবাড়িতে একটা স্টোর বেড়েছে। তো আলু নিয়ে দর্শকদেরকে কি মেসেজ দেবেন উত্তরবঙ্গের আলু নিয়ে? মূলত উত্তরবঙ্গের আলু নিয়ে আমি একটাই কথা বলবো, এবছর কৃষকরা স্টোরে পয়সা পেয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে সমস্ত কৃষক আলু স্টোরে রাখার পরিকল্পনা করছে, আমার মতে স্টোরের দিকে ঝুঁকি কম থাকা উচিত। কারণ একটা ফর্মুলা বলে, আমি না, বিশ্বের যারা ব্যক্তিগতভাবে সাকসেসফুল লোক তারাই বলে 90% লোক যেখানে ভিড় করবে সেখান থেকে তুমি একটু আড়ালে থাকো, যেখানে 10% লোক ভিড় করবে সেখানে তুমি থাকো। অতএব এই রিজন এটাই আসতেছে, স্টোরমুখী সবাই হবে, যার জন্য স্টোরমুখী একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে স্টোকাররা পয়সা হারিয়েছে, গত বছর হয়তো পেয়েছে, তার আগে বিগত আপনার 21-22 পরিস্থিতিটা দেখেন। প্লাস হচ্ছে বিচনের ব্যবসাতে পুরা ওয়েস্ট বেঙ্গল কিন্তু বিচনের লোকসানে আছে, মানে বীজের ম্যাক্সিমাম লসে আছে। অতএব সেই ক্ষেত্রে খুব চিন্তা। ম্যাক্সিমাম আলু ব্যবসায়ী তো দেখুন, এটা কোনো লুকোচুরি কথা না, আলু ব্যবসায়ীদের একটাই গরম, সেটা হয়তো কেউ শুনলে হয়তো খারাপ হবে, সিসি অ্যাকাউন্টের গরম থাকে। অ্যাকাউন্ট ব্যাংকের সিসি আছে, ওইটা দিয়ে ব্যবসা, ইন্টারেস্ট কি যাচ্ছে না যাচ্ছে যায় না, হুট করে কামাই হলো, হুট করে লস হলো। সিসির গরম দিয়ে ব্যবসা করে আলুর ব্যবসা, কাঁচামাল, একটা ব্যবসায়ী এখনো পর্যন্ত আমি নিজে ফলো করে দেখি, ম্যাক্সিমাম আলু ব্যবসায়ী সিসি অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে। ভাবি কি সিসিতে আমি ইন্টারেস্ট দিব কত, 1.5-2% নিবে, আমি তো কামাই করে নেব। কিন্তু কাঁচামাল এটা সবসময় ভাবতে হবে, 10 লাখ টাকাকে 5 লাখ টাকা বানাইতে মোটেও সময় নিবে না। আর ইন্ডিয়ার হিস্টোরিতে বলে যে 99% লোক লোন নিয়ে ফেলুয়ার হচ্ছে 3 জেনারেশনে, মানে বাপ, তারপরে ছেলে, তার নাতি, 3 জেনারেশনের মধ্যে ফ্লপ হতেই হচ্ছে। মানে 98% লোক লোন নিয়ে সাকসেস হতে পারে না, এমনই একটা কর্জা লোন। 1 নাম্বার ব্যাপার। 2 নাম্বার, আমাদের কিন্তু সমাজ, সোসাইটিতে আলু ব্যবসা যারা করি তাদের কিন্তু গ্রেটেশনটা খুব কম। আমাদেরকে আলু ব্যবসা হিসাবে যারা আমরা আছি, আলু শিল্পতে আমরা কিন্তু সেরকম ভাবে ডেভেলপ করতে পারছি না। কেন বলুন তো? আমাদের আলু শিল্পতে না এডুকেটেড ছেলে বহুত কম, যারা শিক্ষা পড়াশোনা করছে না, যারা এডুকেটেড ছেলে ব্যবসায় এই ব্যবসা আসতে চায় না। কারণ ওরা আগেই একটা জিনিস ভাবে যে আলু ব্যবসা, কাঁচামালের ব্যবসা করব,
পড়াশোনা করে চাকরি করব তার থেকে শান্তির। কারণ এই জিনিসটা অনেকের মধ্যে ঢুকে যায় যে না আলু ব্যবসা করব, এই রাত্রেবেলা লোড হবে, কুয়াশার মধ্যে এখানে দাঁড়ায় সিগারেট টানতে হবে, কুয়াশার মধ্যে দাঁড়ায় ঠান্ডার মধ্যে তখন অনেকে ড্রিঙ্কও করতে হবে, এই আলু কাটা পাল্লার পিছনে দৌড়াইতে হবে, লেবারের সাথে খ্যাস করতে হবে, আলু বিক্রি করতে হবে, বাইরে যাবে, কি ক্লেম দিবে না দিবে কি করবে। এর জন্য ইয়ং যে জেনারেশন আছে না, এডুকেটেড ছেলে আলু ব্যবসা আসতে চায় না। আর আমাদের আলু ব্যবসা এডুকেটেড লোক খুব কম। চিন্তাধারা কি একটাই, যে আমি ব্যবসা করছি পুরানা, আমাদের আলু ব্যবসাটার মধ্যে গণ্য হয় কি হিসাবে বিশিষ্ট বলুন তো, লং টাইম কে ব্যবসা করছে তার উপরে হিসাব করা হয়। যে অমুক গদি আছে অনেক বছর ধরে ব্যবসা করছে, অনেক পুরানা গদি, বাস তাইলে উনি ব্যান্ডেড। আর অন্য জিনিসে কি হয় সেটার উপরে হয় না। পড়াশোনা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে মার্কস কার বেশি আছে, যার মার্কশিটে রেজাল্ট বেশি তাকে ধরা হয়। কিন্তু আমাদের আলু ব্যবসা তা ধরা হবে না, যার গদি যত বেশি পুরানা, যে যতদিন ধরে ব্যবসা করতেছে তাকে তত বেশি ভাবে সাকসেস ধরা হয়। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, যে আলুর জন্য কেমন হতে পারে 25 সাল? আমার ধরুন দেখা গেল খুব ভালো ফলন হলো, আপনি বলছেন 13 কোটি প্লাস লোড হলো, চলুন ভালো, কি মনে হয় অ্যাপ্রক্স একটা অনুমান কি বলছে? আমার ব্যক্তিগত মত, আলুর ব্যবসায় যদি কোনো একজন ব্যক্তিকে বা 10টা 20টা 30 জন ব্যক্তিকে আমাদের আলু ব্যবসায় মিলে, পুরো পশ্চিমবঙ্গ আলু ব্যবসায় মিলে সার্ভে করার জন্য সিআইডির মতো রাখা যাইতো আলুতে, তাহলে মনে হয় আমাদের ব্যবসায়ীদের প্রচুর লাভ হতো। কেন বলুন তো? আমাদের কাছে অ্যাকচুয়াল রিপোর্ট আসে না। আমরা যা বলি 13 কোটি 14 কোটি অনুমান করে বলি, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু রিপোর্ট আমরা পাই না, না ওয়েটের দিক থেকে, না প্যাকেটের দিক থেকে, না প্রোটেকশনের দিক থেকে। কারণ আমাদের এই ব্যবসা না অ্যাকচুয়ালি সিআইডি নেই, অ্যাকচুয়াল রিপোর্ট নেই। কিন্তু তবু আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি প্রোটেকশন ভালো হয়, প্রোটেকশন তো আজ পর্যন্ত আমার মনে হচ্ছে ফলন ভালো হবে, তাতে করে 2025 সাল সেরকম সুবিধাজনক যাবে না। যদি বাংলাদেশ আলু যায়, প্রথম রিজন বাংলাদেশ যদি কোনো কারণবশত আলু যায়, তাহলে মোটামুটি ঠিক থাকতে পারে, চলে ফিরে চলতে পারবো। নতুবা আমার মনে হয় না 2025 সেরকম ভাবে ভালো যাবে। আর যদি কোনো কারণে প্রাকৃতিক কোথাও খারাপ হয়, কোনো রাজ্য স্টেটে যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে একটা চান্স থাকতে পারে আমাদের ভালো হওয়া। মানে বাংলাদেশে যদি আলুটা টানে, তাহলে অনেকটা আমাদের আলুটা যেটা গত বছরে গেছিল, গত বছরের কথা বলছি, তাহলে কিন্তু এবছর একটা ভালো হতে পারে। না হলে আমার তো আজ পর্যন্ত নিশানা পাচ্ছি না। কাঁচা আলু কেনার জন্য যদি কেউ আপনাকে যোগাযোগ করতে চায়, আরেকবার যদি আপনার টোটাল অ্যাড্রেসটা, ফোন নাম্বার একটু যদি বলে দেন। আমার ফার্মের নাম হচ্ছে দাস পটেটো কোং। আমার ফার্মটি হয়েছে ধূপগুড়ি সুপার মার্কেট। আমি একজন আলু ব্যবসায়ী। আমার ফার্মের অনার আমি সোহেল দাস। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আর বিকল্প কোনো নাম্বার রয়েছে নাকি? বিকল্প আরেকটা নাম্বার আছে 8967640014। থ্যাংক ইউ শারদা, থ্যাংক ইউ সো মাচ। আলু নিয়ে অনেক কথা বললেন, নিজের ভাবনা এবং যেটা অনেক কিছু বাস্তব সত্যি বলে দিলেন, যেটা তো অনেকে বলতে সাহস পায় না। থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবচেয়ে আপনার কাছে আভারী, কারণ আপনি এত দূর থেকে আমাদের এখানে এসে এই যে সমীক্ষাটা করেন বা এই যে আলোচনাটা করেন, এটা করার জন্য বা কয়জন আছে? তবে এত দূর থেকে কলকাতা থেকে এখানে এসে এইভাবে রিপোর্ট নিচ্ছেন, আমি অসংখ্য ধন্যবাদ। আপনার কারণে আরো এডুকেটেড ছেলে আসবে, দেখবে যে এটারও আলুরও ইন্টারনেটের মাধ্যমে প্রচার পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। তো ইয়ং জেনারেশনকে উৎসাহ দেওয়ার পরিমাণটা হয়। কারণ দেখুন, আর্লি যে জেনারেশন আর ইয়ং জেনারেশনের মধ্যে সফটওয়্যারের ধামাগতভাবে অনেক কিছু পার্থক্য আছে। আমরা আলু শিল্প তো 100 বার বলি, কিন্তু ডিফারেন্স তো 100 বার আছে। তো সেই জিনিসটা ধীরে ধীরে যদি ইয়ং জেনারেশন যারা এডুকেটেড ছেলে যদি আলু ব্যবসায় ধীরে ধীরে আসে, সিস্টেম তৈরি করে, অনেকে খবরটা পাচ্ছে, এতে সিস্টেম জেনারেট করা যায়, আমার মনে হয় আগে জেনারেশন আরো ভালো হবে। কারণ শুধু আলু গাড়ি গিয়ে লোড করে, আলুতে কোনো ব্যান্ড নেই, জানেন কি, কাঁচামাল কোনো ব্যান্ড নেই। সেই আজকে পাঞ্জাব হরদেব সিং সাঙ্গা, পাঞ্জাবের আপনার ভূপেন্দর এগ্রি ফার্ম, করণ ফার্ম, এরা ব্র্যান্ডিং করে ফেলেছে। কিন্তু আমরা যারা নর্থ বেঙ্গল পশ্চিমবঙ্গে ব্যবসা করি, আমাদের কোনো ব্র্যান্ড নেই, কারণ আমরা ব্র্যান্ড দাঁড় করাতে পারি না। কারণ এডুকেটেড ছেলে যদি বেশি পরিমাণে আছে, ইয়ং জেনারেশন যদি এই ব্যবসায় আছে, অটোমেটিক ওয়েবসাইট বাইর করবে, কেউ অনলাইনে একটা সময় আলু বিক্রি হবে, সেই সিস্টেম চলে আসবে। ইয়ং জেনারেশনকে আসতে হবে। ইয়ং জেনারেশন যত আসবে তত আমরা ডেভেলপ হবো। আমাদের বীজ থেকে সবকিছু সুরা, ভালো প্রোটেকশন, গুণগত মান আমরা জাস্টিফাই করতে পারবো।
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম সোহেল দাস, ধূপগুড়ি দাস পটোটুকুম। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। অসংখ্য ধন্যবাদ আপনি এত দূর থেকে আসার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।